আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনায় সর্বোচ্চ 264 মৃত্যুর রেকর্ড। মজুদ ফুরিয়ে আসায় এক সপ্তাহ পেছালো গণটিকা কার্যক্রম। আক্রান্তদের 98%-এরই ডেল্টা ভ্যারিয়েন্ট। লকডাউন 10 আগস্ট পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন। মৃত্যু আক্রান্তের এমন ভয়াবহতার মধ্যে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে হতাশ বিশেষজ্ঞরা। 15 আগস্ট না ঘটলে আরও আগেই বিশ্ব মর্যাদায় পৌঁছত বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী শেখ কামাল ক্রীড়া পুরস্কার বিতরণ। 4 সহযোগী সহ পরিমণি 4 দিনের রিমান্ডে। চরম আসক্তি মেটাতে বাসায় মদের বার, সাপ্লায়ার প্রযোজক রাজ, জানিয়েছে র্যাব। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশে করোনায় গত একদিনে সর্বোচ্চ 264 জনের মৃত্যু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, লকডাউন ও টিকা কার্যক্রম চলমান থাকার পরও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। তাদের মতে, সমন্বিত উদ্যোগ ছাড়া এ অবস্থা থেকে পরিত্রাণের কোনো উপায় নেই। বেড়েই চলছে করোনায় মৃত্যুর মিছিল। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেশে করোনায় আরও 264 জনের মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 21,902 জনে। 24 ঘন্টায় 46,995টি নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 12,744 জন। এ পর্যন্ত মোট 13,22,654 জনের করোনা শনাক্ত হয়েছে। দেশে করোনা থেকে সুস্থ হয়েছে 15,786 জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 11,56,943 জন। সর্বোচ্চ 87 জন মারা গেছেন ঢাকা বিভাগে, চট্টগ্রাম বিভাগে 56, খুলনায় 35 এবং রংপুর বিভাগে মারা গেছেন 18 জন। বিজ্ঞপ্তি অনুসারে 24 ঘন্টায় শনাক্তের হার 27.12%, সুস্থতার হার 87.47% এবং মৃত্যুর হার 1.66%। বিশেষজ্ঞরা বলছেন, এত উদ্যোগের পরও সংক্রমণ কমছে না, আর সংক্রমণ না কমলে মৃত্যুর ঊর্ধ্বগতিও থামবে না। এরকম একটি বিধিনিষেধ, একই সাথে চলমান টিকাদান প্রক্রিয়া এবং সচেতনতায় উদ্বুদ্ধ করার জন্য ব্যবস্থা, সব মিলিয়ে চলার পরেও আজকের বাস্তবতা হলো এখনও মৃতের সংখ্যা রেকর্ড সংখ্যক এবং একই সাথে সংক্রমণের হারও অনেক বেশি। আমরা মাঝখানে একটি উৎসব পালন করেছি এবং কঠোর বিধিনিষেধের শিথিলতার মধ্যে ছিলাম। হয়তোবা তারই পরিপ্রেক্ষিতে আজকে তার থেকে বেশ কিছুদিন পরে এসে ওইরকম একটি অবস্থার পরিণতি আমরা দেখছি যে সংক্রমণ অতিমাত্রায় আছে এবং একই সাথে মৃতের সংখ্যা বাড়ছে। অর্থাৎ রাষ্ট্রীয় পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায় থেকে সকলকে সচেতন হয়ে বিষয়টিকে গুরুত্ব অনুধাবন করে আমাদেরকে নতুন করে ভাবার মনে হয় সময় হয়ে গেছে। এতদিনেও মানুষের মধ্যে সচেতনতা তৈরি না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। দেশে করোনায় আক্রান্তদের 98%-ই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এ তথ্য জানা গেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায়। সকালে বিএসএমইউ এর পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন জেলার 300 করোনা রোগীর স্যাম্পলের জিনোম সিকোয়েন্স পরীক্ষা করে 98%-ই ইন্ডিয়ান বা ডেল্টা ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। 1% আফ্রিকার ভ্যারিয়েন্ট বা বেটা ভ্যারিয়েন্ট ও বাকি 1% অন্যান্য ভ্যারিয়েন্টের উপস্থিতি দেখতে পেয়েছেন তারা। আর দেশের সীমান্তবর্তী এলাকাগুলো থেকেই ওই ডেল্টা ভ্যারিয়েন্টের উৎপত্তি হয়েছে এবং তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে বলেও জানানো হয়। গবেষণায় দেখা গেছে 30 থেকে 39 বছর বয়সী মানুষের মধ্যেই করোনা সংক্রমণের হার সবচেয়ে বেশি। 7 আগস্ট থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হচ্ছে না। ওই দিন পরীক্ষামূলকভাবে সারা দেশে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর অধ্যাপক ABM খুরশিদ আলম। টেলিফোনে তিনি বলেন, 14 তারিখ থেকে গণটিকাদান শুরু হলেও সপ্তাহ জুড়ে তা চালানোর মতো ভ্যাকসিন ও লোকবল নেই। এখন সিটি কর্পোরেশনে এক্সট্রা সেন্টার করতে হলে আমাকে আমার হসপিটালকে ডিপ্রাইভ করে আমাকে লোক নিয়ে আসতে হবে। লোক তো আর আমি রাতারাতি বানাতে পারবো না। তাই 2 দিন বা 3 দিন আমরা ম্যাসিভ টিকাটা দিব, আবার অন্য 2 দিন আমাদের রুটিন চলবে, কাজ চলবে। আচ্ছা আচ্ছা, টানা সপ্তাহ ঘুরে দিতে পারবো না। আর টানা সপ্তাহ ঘুরে দিতে গেলে আমার ম্যান পাওয়ার নাই। 2 নম্বর হচ্ছে টিকা নাই। তা আপনাকে অত টিকা আছে নাকি আপনি যে পুরো সপ্তাহ ঘুরে দিবেন? আর আপনি দেখেন তো টিকার পরিমাণ তো এরকম না যে এক লটে অনেক আসছে। এই যে জাপান থেকে যে টিকাটা আসছে অ্যাস্ট্রাজেনেকা, সেটা পরিমাণ তো দেখছেন 1.5 লাখ, মানে কি বলে 6 লাখ 7 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ, এর বেশি তো একসাথে আসছে না। বাল্ক যেটা আসা বলে
সেরকম তো আসছে না। আমাদের এখন দেখেন বাজারে এখন আমাকে 4টা টিকা দিতে হচ্ছে, সেটাও একটা জটিলতার কারণ। করোনার টিকা নিতে মধ্যরাত থেকেই ঢাকা মেডিকেলের সামনে অবস্থান নেন প্রবাসীরা। কেউ কেউ রীতিমতো বিছানা বিছিয়ে অবস্থান নেন। ভিসার মেয়াদ শেষ হওয়ার শঙ্কায় শত ভোগান্তি উপেক্ষা করছেন টিকা পাওয়ার আশায়। টিকা দিতে হবে, তাও আবার সবার আগে, ঝক্কি ঝামেলা ছাড়া। এটি প্রায় সব প্রবাসীর চাওয়া, তাই তো মধ্যরাতে এত আয়োজন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রীতিমতো বিছানা বিছিয়ে অবস্থান নিয়েছেন প্রবাসী শ্রমজীবীরা, যাতে সকালে টিকা কার্যক্রম শুরু হলেই টিকা দেয়া যায়। এখানে এই মুহূর্তে আসার কারণ হচ্ছে একটাই, আগামীকাল সকালে আমি সিরিয়াল পাই কিনা, সেই জন্যই আমি অনেক রিস্ক নিয়ে আমি এখানে আসছি। এসেও দেখছি এখানে অনেক বিশাল একটা সিরিয়াল, স্যাঁতস্যাঁতে একটা জায়গার মধ্যে বসে আছি, মশা কামড়াচ্ছে। আসতে অসুবিধা, যে পয়সা যায় আমাদের, তবে সরকার যদি একটা জিনিস করতো, প্রতিটা জেলা জেলা করতো, তাহলে আমাদের এই হরানিটা হইতো। এক একজনের এক এক সমস্যা। কেউ বিদেশ থেকে 1 ডোজ টিকা নিয়ে এসেছেন, কেউ দেশে 1 ডোজ নিয়েই যেতে চান বিদেশে, কেউ মেসেজ পেয়েছেন, কেউ মেসেজ না পেয়ে সমাধানের পথ খুঁজছেন। তবে সবাই চান দ্রুততম সময়ের মধ্যে প্রবাসে ফিরে যেতে, যেখানে কঠোর পরিশ্রমে গড়ে দেশের অর্থনীতির চাকা। আমি সৌদিতে একটা টিকা দিয়ে আসছি, এখন আমি এখানে আসি, আবার অ্যাপ্লাই করার পর আমার প্রথম ডোজটা আসছে। এখন আমি এই ডোজটা দিয়ে দিই, তাহলে আমার শরীরের টিকা ফুটবে 3টা ডোজ। এখন আমি চাই যে এই ডোজটা না দিয়ে আমি আবার সৌদি যেতে চাই, ওখানে তাই টিকাটা দিতে চাই। তা আমার তো ছুটি চলে গেছে, এই ব্যবস্থাটা যে সরকার অন্তত করে দেয়, যারা ছুটিতে আসছে তারা যে একটা টিকা দিয়েই এই হোটেল ছাড়া সৌদি আরবে পৌঁছতে পারে। খুলনা মেডিকেল কলেজ হসপিটাল অথবা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসতে, তাহলে আমি টিকাটা নিতে পারবো। কিন্তু এই মর্মে আমার কাছে কোনো প্রুফমেন্ট নাই এবং কোনো মেসেজও নাই। এখন আমি কোন মর্মে এখান থেকে আমি টিকা পাবো আমি নিজেও জানি না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর 7টি হাসপাতালে প্রবাসীদের ফাইজারের টিকা দেয়া হচ্ছে। একই সাথে দেশের 12টি সিটি কর্পোরেশনে তাদের জন্য দেয়া হচ্ছে মডার্নার টিকা। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। তবে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন জানিয়েছেন, চীনের সিনোফার্ম থেকে 7.5 কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। এর মধ্যে 1.5 কোটি ডোজের দাম পরিশোধ করা হয়েছে। তিনি জানান, আগামী মাসে কোভ্যাক্স থেকে ফাইজারের 60 লাখ ডোজ টিকা আসবে। 34 লাখ আসবে কোভ্যাক্সের আন্ডার সিনোফার্মে, আরও 10 লাখ আসবে কোভ্যাক্সের আন্ডার, সেইটা আই থিঙ্ক অ্যাস্ট্রাজেনিকা, আর তারপরে আসবে 60 লাখ। সো উই হ্যাভ লাইনড আপ, মোটামুটি আমাদের ডিসরাপশন হবে না। আর তাছাড়াও আপনাকে বলি, ইন্ডিয়া আমাদের বলেছেন যে তাদের অবস্থা একটু উন্নতি হচ্ছে এবং একটু উন্নতি হলেই তাদের কমিটমেন্টটা মিট করবেন। সো উই থিঙ্ক উই আর অন দ্য লাইন রাইট ট্র্যাক। তবে আমি চাই প্রোডাকশন শুরু হোক। রোগীর চাপ বেড়ে যাওয়ায় করোনার চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের চিকিৎসকরা। সাধারণ বেড কিংবা আইসিইউ কোনো সিট খালি না থাকায় অনেক রোগীকে ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালটিতে বেড়েছে মৃত্যুর সংখ্যাও। রাজধানীর মুগদা হাসপাতালের আইসিইউতে টানা 7 দিন চিকিৎসাধীন থাকার পর মারা যাওয়া এক নারীর মরদেহ নিয়ে ফিরছিলেন তার স্বামী ফজলুর রহমান ও ছেলে ইয়াসিন। বলছেন, করোনা মহামারীর কাছে কতটা অসহায় তারা। এখানে আসি, অবস্থান করছি, এখন আল্লাহ হায়াত নাই নিষেগা, তো এখন আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ট্রিটমেন্ট দেওয়ার পর বাঁচাতে পারলাম না, যে যেমন মনে করেন এই যে এই মহামারীটা তো খুব বেশি আক্রান্ত, এটা তো কোনো চিকিৎসাই দেখতেছি নাই। এটা চিকিৎসা যদি থাকতো তাহলে তো আমার আম্মা মারা যেত না। আইসিইউতে একটি বেড পেলে কিংবা কিছুদিন আগে হাসপাতালে ভর্তি করাতে পারলে হয়তো তাদের স্বজনদের বাঁচানো যেত, মনে করেন ভুক্তভোগীরা। আইসিইউর বেড কোনো অবস্থাতেই ফাঁকা নেই আর কি। আমাদের এখানে অক্সিজেন আছে, কিন্তু আমাদের এখানে চিকিৎসার মতো এরকম হাই চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। আমাদের দুঃখটা হয়েছে আমরা অনেক সময় মতো আনতে পারিনি পেশেন্টটারে। পেশেন্ট যখন প্রথম অবস্থায় অ্যাটাকটেড হয়েছে তখন সময় মতো যদি নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো আমরা চেষ্টা করতাম। আনছি যখন, তখন অনেক সময় দেরি হয়ে গেছে। হাসপাতালগুলোতে রাজধানীর ভেতরের রোগী যেমন ভর্তি হচ্ছেন, আসছে ঢাকার বাইরের বিভিন্ন জেলার রোগীও। মুগদা হাসপাতালের জরুরি বিভাগে টানানো নোটিশে বলা হচ্ছে, আইসিইউ, সাধারণ বেড, পুরুষ ও মহিলা বেডে কোথাও কোনো সিট খালি নেই। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ঢাকার বাইরে রোগী বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। 44 জন রোগী ভর্তি দেওয়া একেবারে কম রোগী না, কম না অনেক, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে কি আমি 5 জনকে ভর্তি দিতে পারিনি।
তার মানে হচ্ছে আমার যতগুলো সিট খালি হচ্ছে, রুগী আসছে তার চেয়ে বেশি। ঢাকার বাইরে থেকে রুগীরা ঢাকার মুখী হচ্ছে এবং এই সংখ্যাটার জন্যই কিন্তু আমরা আসলে হিমশিম খাচ্ছি। হাসপাতালের পরিচালক ডাক্তার অসীম কুমার নাথ জানালেন, সামর্থ্যের সীমাবদ্ধতা থাকলেও আন্তরিকতা দিয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন তারা। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। চলমান বিধিনিষেধের মেয়াদ 10 আগস্ট পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বাস্থ্যবিধি অনুসরণ করে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল করবে আগামীকাল থেকে। আজ এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, করোনা পরিস্থিতি বিবেচনায় বিধিনিষেধের মেয়াদ আরও 5 দিন বাড়িয়ে 10 আগস্ট রাত 12টা পর্যন্ত করা হয়েছে। তবে এ সময় শিল্প কলকারখানা বিধিনিষেধের আওতামুক্ত থাকবে। আর 11 আগস্ট থেকে সব ধরনের অফিস, কলকারখানা, গণপরিবহন ও মার্কেট খোলা থাকবে বলে আগেই জানানো হয়েছে। সব ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে বলেও জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। গত 23 জুলাই থেকে চালু হওয়া বিধিনিষেধের জন্য বন্ধ রয়েছে সরকারি বেসরকারি অফিস, গণপরিবহন সহ সব ধরনের দোকানপাট। করোনা সংক্রমণ ও মৃতের হারের ঊর্ধ্বগতির সময় হঠাৎ সব কিছু খুলে দেওয়ার সিদ্ধান্তকে অপরিপক্ক বলে মন্তব্য করেছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা মনে করেন, হঠাৎ করে সবকিছু খুলে দিলে লকডাউনের সুফল পাওয়া যাবে না। 11 আগস্ট থেকে চলমান কঠোর লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। চালু হবে গণপরিবহন, দোকানপাট সহ সবকিছু। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের ঊর্ধ্বগতির এই সময়ে লকডাউন তুলে নেওয়া হলেও সবাই যাতে স্বাস্থ্যবিধি মানে, সেজন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। ঊর্ধ্বগতির মধ্যে যে সরকারের যে সিদ্ধান্ত 11 তারিখ থেকে খুলে দেওয়া, এটা আমি মনে করি যে অনেকটা প্রিম্যাচিওর যে আপনার সিদ্ধান্ত। 10 তারিখের আগের দিকে পরিস্থিতি পর্যালোচনা করে যে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়াটাই সমীচীন হবে। লকডাউনটা হঠাৎ করে তুলে দিয়ে সব আগের মতো করে দেই, তাহলে এই লকডাউনের বেনিফিটটা আমরা খুব বেশি ভালো পেলাম না। এই লকডাউনটা তুলতে হবে আস্তে আস্তে, এবং লকডাউনের মধ্যে একটা প্রস্তুতি নিতে হবে। এই মাস্ক যারা পরবে না ওদেরকে পেনাল্টি দিতে হবে, এবং খুললেও যেন গণজমায়েত, গণপরিবহন এইসব জায়গাগুলোতে যেন স্বাস্থ্যবিধি মানা হয়, এইসব ব্যবস্থাগুলো নিয়েই খুলতে হবে। এগুলো কোনো ব্যবস্থা না নিয়ে যদি আমরা খুলে দেই, তাহলে কিন্তু এটা কোনো ভালো ম্যানেজমেন্ট হলো না। বর্তমানে করোনার যে চিত্র পাওয়া যাচ্ছে, পরিস্থিতি তার চেয়েও বেশি খারাপ বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই পরিণতি আমরা যেটা দেখছি, এটা পূর্ণ চিত্র দেখছি না, এটা একটা সংক্ষিপ্ত একটা স্ন্যাপশট আমরা দেখছি। প্রকৃত মৃত্যু কিন্তু এর চেয়ে অনেক বেশি যেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটার আর না জানাই থেকে যাবে, তো মানুষ মারা যেতে থাকবে যদি আমরা এই যে জিনিসগুলো, নিয়ম কানুন গুলো মানুষকে মানাতে চেষ্টা না করে পুরোটা খুলে দেই, তাহলে কিন্তু এই মৃত্যু চলতেই থাকবে। সবাইকে দ্রুত টিকার আওতায় আনার পাশাপাশি হাসপাতালগুলোতে সেন্ট্রাল অক্সিজেন, আইসিইউ বাড়ানো সহ চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। ঢিলেঢালাভাবে চলছে কঠোর বিধিনিষেধের 14তম দিন। গণপরিবহন না চললেও বেড়েছে ব্যক্তিগত যান ও রিকশার সংখ্যা। অধিক ভাড়া ও গণপরিবহন সংকটে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী যাত্রীদের। গাড়ির চাপ বাড়ায় যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে বন্ধ রয়েছে তল্লাশি চৌকির কার্যক্রম। এদিকে থেমে নেই ঢাকামুখী যাত্রীর চাপও। কঠোর বিধিনিষেধে সকাল 10টায় বিজয় সরণী মোড়ের চিত্র এটি। প্রত্যেকটি সিগন্যালেই যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে 5 থেকে 7 মিনিট। বেড়েছে ব্যক্তিগত যান ও বাইকের চাপ। বেশিরভাগ যাত্রী বলছেন জরুরি প্রয়োজনেই বেরিয়েছেন তারা। গণপরিবহন না থাকায় অফিসগামী যাত্রীরা পড়েন সবচেয়ে ভোগান্তিতে। বক্ষবিধিতে আমার বাচ্চা ওখানে আছে, তো এখন যাচ্ছি, আবার একটু ডিউটি আছে, ডিউটিটা শেষ করে আসতে হবে। আবার গণপরিবহনও সীমিত আকারে ছেড়ে দিক, এক সিটে একজন করে বসায় ছেড়ে দিক। দরকার মনিটরিং ব্যবস্থা করুক, প্রত্যেকটা স্ট্যান্ডে প্রশাসনের লোকদের মনিটরিং এর ব্যবস্থা করুক। আমাদের তো অফিস খোলা, কিন্তু গণপরিবহন তো নাই, তো আমাদের তো কষ্ট হচ্ছে আর কি যাতায়াতে। এদিকে চেকিং এর ব্যাপারে আজকে কোনো একদম শিথিলতা হইতেছে, কোথাও কোনো পুলিশের চেকপোস্টে কোনো কিছু পাওয়া যায়নি। অফিসিয়াল যেহেতু খোলা আছে, আমাদের শোনে না যে আপনি দেরি করে আসছেন কেন, এগুলো না, বলে কি ভোর 5টার দিকে উঠবেন, কিন্তু সঠিক সময়ে আপনাকে অফিসে জয়েন করতে হবে। যানবাহনের চাপ বাড়ায় কোথাও তল্লাশি করতে দেখা যায়নি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে। বলছেন যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত।
যে রকম অন্যান্য দিন দেখেছি সেরকমটা এখন হচ্ছে না। এখন গাড়ির চাপ রাস্তায় মানে মানুষের উপস্থিতি বেশি এবং গাড়ির সংখ্যাও বেশি। গাড়ির চাপ বেশি থাকার কারণে চেক করতে গেলে একটু টেল হয়ে যাচ্ছে, সেজন্যই হয়তো বা ভোগান্তি হতে পারে। রাজধানীর প্রত্যেকটি প্রবেশ মুখেই দেখা যায় মানুষের ঢল। অনেকেই বের হয়েছেন কর্মস্থলে যোগ দিতে। ভেঙে ভেঙে আসছি, এখানে যাব গুলশানে একে। আজকে হচ্ছে আমার ফার্স্ট ডে জয়েনিং ডেট। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছি, আমি ট্রাক আসছি। বর্ধিত কঠোর বিধিনিষেধ চলবে আগামী 10 তারিখ পর্যন্ত। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 15 আগস্টের হত্যাকাণ্ড না ঘটলে অনেক আগেই বিশ্ব মর্যাদায় প্রতিষ্ঠিত হতো বাংলাদেশ। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, জাতীয় জীবনে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে সংগঠিত করে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শেখ কামাল। ক্যাপ্টেন শেখ কামালের 72তম বঙ্গবন্ধুর বড় ছেলে, ক্রীড়া সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিনে তার নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পরিষদের মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 12 জন ক্রীড়া ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেয়া হয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। পুরস্কার বিতরণ পর্ব এখানে শেষ হলো। ছোট ভাইকে নিয়ে আলোচনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুব কাছ থেকে দেখা শেখ কামালের জীবনের নানা দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাবা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি, সেই জন্য অর্থ সম্পদের দিকে তার কোনো দৃষ্টি ছিল না, ব্যবসা বাণিজ্যের দিকে তার কোনো দৃষ্টি ছিল না। দেশকে গড়ে তোলা, দেশের মানুষের পাশে থাকা বা শিক্ষা প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক অঙ্গন বা ক্রীড়া অঙ্গন, এইসব কিছুর উন্নতি করে, এটাই ছিল তার সব থেকে বড় কথা। অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করত, কষ্টকর। প্রধানমন্ত্রী বলেন, 15 আগস্টের হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে অনেক পিছিয়ে দেয়া হয়েছে। আমাদের 15 আগস্ট যদি আজকে বাঙালির জীবনে না ঘটতো, তো এই বাঙালি অনেক আগে বিশ্বটা মর্যাদা নিয়ে চলতো। এবং এই হত্যার পর বাংলাদেশকে ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ হিসেবে ঘোষণা দিয়েছিল, যদিও সেটা টেকে নাই। কাজে চক্রান্তটা কোথায় কিভাবে ছিল সেটা নিশ্চয়ই দেশের মানুষ এখন এতদিন উপলব্ধি করতে পারে। আর কত বড় বিশ্বাসঘাতকতা সেটাও আপনারা নিশ্চয়ই উপলব্ধি করতে পারেন। প্রধানমন্ত্রী আশা করেন, খেলাধুলায় অংশ নিয়ে তরুণরা দেশের জন্য আরও অনেক মর্যাদা বয়ে আনবে। সরকার খেলাধুলার মতো মননশীল কাজে পৃষ্ঠপোষকতা করে যাবে বলে প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। আজ 5 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, ক্রীড়া সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন। নতুন দেশের ক্রীড়াঙ্গন পুনর্গঠনে মূল ভূমিকা রাখা আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ক্রীড়া সংগঠক শেখ কামালের অবদানের কথা স্মরণ করছে দেশের ক্রীড়াঙ্গন। দেশের তরুণদের মনন গঠনে শিল্পের নানা আঙ্গিক নিয়ে সাংস্কৃতিক সংগঠন প্রতিষ্ঠার পাশাপাশি সঙ্গীতের ক্ষেত্রে ট্যালেন্ট শোর প্রবর্তকও ছিলেন শেখ কামাল। শেখ কামালের জন্ম 1949 সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। শৈশবের 5-6 বছর বয়স পর্যন্ত সেখানেই কাটানোর পর 1954-তে শেরেবাংলার মন্ত্রিসভায় শেখ মুজিব মন্ত্রী হওয়ার পর সপরিবারে ঢাকায় বসবাস শুরু করেন। শুরু হয় শেখ কামালের ঢাকার জীবন। সেগুনবাগিচা ডনস কিন্ডারগার্টেন থেকে শুরু করে BAF শাহীন স্কুল, ঢাকা কলেজ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন শেখ কামাল। মুক্তিযুদ্ধের সময় স্নাতক 2য় বর্ষের ছাত্র ছিলেন। এ সময় 6 দফা, 11 দফা, 69-এর গণ অভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখেন। মুক্তিযুদ্ধ শুরু হলে শেখ কামাল যুদ্ধে যোগদানের উদ্দেশ্যে গোপালগঞ্জ হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। মুক্তিবাহিনীর নেতৃত্বে বাংলাদেশের প্রথম ফার্স্ট ওয়ার কোর্স সম্পন্ন করে 71-এর 9 অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন। সবাইকে উদ্বুদ্ধ করতে পারত, উদ্বুদ্ধ করে কাজটা সংগঠিত করে সময় সে নেপথ্যে সরে আসত, যাতে কামালই ক্রেডিট না পায়, সবাই তাকে এককভাবে ক্রেডিট না দেয়, যে সবাই অন্যান্য যারা অংশগ্রহণ করেছে তারাও ক্রেডিট পায়।
স্বাধীনতার পর সেনাবাহিনী ছেড়ে আবারও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন ক্যাপ্টেন শেখ কামাল। স্বাধীন দেশের ক্রীড়াঙ্গন আর সাংস্কৃতিক অঙ্গন পুনর্গঠনে রাখেন অসামান্য অবদান। তার হাতেই জন্ম হয় আবাহনী ক্রীড়াচক্র, স্পন্দন শিল্পগোষ্ঠীর প্রধান উপদেষ্টাও তিনি। স্পন্দন থেকেই ফিরোজ শাহ, ফেরদৌস ওয়াহিদের মতো একঝাঁক শিল্পী স্বাধীন দেশে সবচেয়ে জনপ্রিয় গানের ধারাটি সূচনা করে। স্বাধীন দেশের নতুন নাট্য আন্দোলনের মঞ্চ অভিনেতা হিসেবেও প্রত্যক্ষ ভূমিকা রাখেন শেখ কামাল। কামাল নিজে একটা আন্দোলন, এই যে একটা বিশাল আন্দোলন, যুবক শ্রেণীকে পথভ্রষ্ট হতে বিচ্যুত করা, ড্রাগে চলে যাওয়া বা অন্যান্য অপকর্মে চলে যাওয়া, এই সব খাত থেকে বাঁচিয়ে ক্রীড়াঙ্গনে নিয়ে আসা, শিল্পকর্মে ব্যস্ত রাখা, এটা খুব বড় উদ্যোগ ছিল। স্বাধীনতার পর প্রতিক্রিয়াশীল প্রতি বিপ্লবীদের কুৎসা আর মিথ্যা প্রচারণার লক্ষ্য ছিল বঙ্গবন্ধু সরকারের পাশাপাশি বিনয়ী, ভদ্র, সংস্কৃতমনা, সাধারণ জীবনযাপন করা শেখ কামালও। জাসদের মুখপাত্র গণকণ্ঠ আর ভাসানী ন্যাপের হক কথা পত্রিকা দুটি বানোয়াট কাহিনী প্রচার করে জঘন্য ভূমিকা রাখে। ৭৫-এর ১৫ই আগস্ট কিছু বিপদগামী সৈন্যদের হাতে পরিবারের ১৮ জন সদস্যের সাথে নির্মমভাবে নিহত হন জাতির পিতা বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামাল। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের রক্তাক্ত বিশ্বাসঘাতকতার ইতিহাসে সবচেয়ে কালিমালিপ্ত অধ্যায় ৭৫-এর আগস্ট। শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরে আওয়ামী লীগের পক্ষে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি শহীদ শেখ কামালকে বহুমুখী সৃজনশীল প্রতিভার অধিকারী ও লক্ষ কোটি তরুণের দীপ্ত শিখা বলে আখ্যায়িত করেন। আজ বঙ্গবন্ধুর সুযোগ্য সন্তান, যুব বাংলার জাগ্রত বিবেক, তারুণ্যের অহংকার শেখ কামালের আজকে ৭২তম জন্মদিবস। তার সৃজনশীল কীর্তি আজকের বাংলাদেশের লক্ষ কোটি তরুণের অন্তরে প্রেরণার প্রদীপ্ত প্রজ্বলিত শিক্ষা হিসাবে যুগে যুগে প্রেরণা যোগাবে, এটাই আমাদের প্রত্যাশা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর অভিযোগ, জনগণের কাছে জবাবদিহিতা নেই বলেই সরকার করোনা নিয়ন্ত্রণে এক এক সময় এক এক ধরনের সিদ্ধান্ত নিচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। করোনা মোকাবেলায় ঠাকুরগাঁও জেলার হেল্প সেন্টারের উদ্বোধন করে তিনি এসব অভিযোগ করেন। যতদিন করোনা থাকবে, লকডাউন খেলা, একবার লকডাউন দেয়, একবার দুর্বল লকডাউন, একবার শক্ত লকডাউন, আবার স্ট্রিক্ট লকডাউন, এই নানান রকম। আমার মনে হয় বাংলাদেশের মানুষ এই কথাগুলোর সাথে একটা হাস্যকর ব্যাপার যোগ করে দিয়েছে। এবং ঈদের আগে যে কাজটা করলো এবং ঈদের পরে যে কাজটা করলো, এইটা একটা সরকার করতে পারে না। এই সরকার করতে পেরেছে এই জন্য যে জনগণের প্রতি তাদের প্রতি জবাবদিহিতা নাই। যতদিন মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজ সহ 4 জনকে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আদালতে পরিমণির পক্ষের আইনজীবীদের দুই পক্ষের মধ্যে হট্টগোল তৈরি হয়। এ সময় ম্যাজিস্ট্রেট এজলাস থেকে নেমে যান। বৃহস্পতিবার রাতে নায়িকা পরিমণি সহ 4 জনকে ঢাকা মহানগর আদালতের হাকিম মামুনুর রশিদের আদালতে তোলা হয়। মাদক মামলায় তাদের 7 দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে প্রত্যেককে 4 দিনের রিমান্ডে পাঠানো হয়। আইস এবং এনএসডি এইগুলো অত্যন্ত মারাত্মক ধরনের মাদক, অথবা এগুলো উৎস কোথায়, কিভাবে তাদের বাড়িতে আসলো এবং কাদের কাছে তারা এগুলো সেবন করে, কাদের কাছে বিক্রয় করে, এই জিনিসগুলি উদ্ঘাটন হওয়া প্রয়োজন। তার জন্যই পুলিশ রিমান্ড চেয়েছে, 7 দিনের রিমান্ড চেয়েছে 2টি মামলাই, এবং আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। একটা মামলায় পরিমণির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড এবং নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন, বলেন উদ্ধার করা মত পরিমণির নয়। ঘটনায় বিব্রত ও লজ্জিত চিত্রনায়িকা।
যে মদের কথাগুলো উল্লেখ করা হয়েছে 18 কেজি, সেই মদ পরিমণির বাসায় পাওয়া যায় নাই। তার বাসায় মদের বোতল শখ করে সে কিনে রেখেছিল ঠিক, কিন্তু বোতলগুলো ছিল খালি। তিনি যেহেতু বাংলাদেশের একজন সুনামধন্য চিত্রনায়িকা, তিনি অবশ্যই এই ধরনের পদক্ষেপে খুবই সংকুচিত, খুবই লজ্জিত যে তার ক্যারিয়ার নিয়ে একটা ঝামেলা হয়ে গেল এই মামলা সৃজনের মধ্য দিয়ে। এদিকে আদালতে পরিমণির পক্ষের আইনজীবীদের দুপক্ষের হট্টগোলে কিছুক্ষণ বিচার কার্যক্রম ব্যাহত হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীর অনুরোধে পরে বিচার কাজ শুরু হয়। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এর আগে পরিমণির বিরুদ্ধে মাদকের মামলা করে র্যাব, আর তার সহযোগী রাজের বিরুদ্ধে করে মাদক ও পর্নোগ্রাফি মামলা। র্যাব জানায় পরিমণি 2016 সাল থেকেই মাদকাসক্ত, সেজন্য নিজের বাসায় মিনি বার তৈরি করেছিলেন তিনি। বুধবার রাতে পরিমণির বাসায় অভিযানে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ মদ গণমাধ্যমের সামনে হাজির করা হয়। বৃহস্পতিবার র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে রাজের অফিস থেকে উদ্ধার হওয়া ইয়াবা ও যৌন কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী দেখানোর পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গণমাধ্যমের সাথে কথা বলেন পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি জানান, পরিমণির বাসায় মাদক সরবরাহ করতেন প্রযোজক নজরুল ইসলাম রাজ। ঢালিউডের এই নায়িকার বাসায় নিয়মিত পার্টি হতো বলেও জানানো হয় র্যাবের ব্রিফিংয়ে। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করতেন এবং মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা মেটানোর জন্য তিনি তিনার নিজের ফ্ল্যাটে একটি মিনি বার স্থাপন করেন। তাদের এই প্রতিটি পার্টিতে 15 থেকে 20 জন সদস্য অংশগ্রহণ করত এবং এইসব সিন্ডিকেটে থেকে যাদেরকে তারা বিভিন্ন ব্যক্তিবর্গদের তারা বিদেশে প্লেজার ট্রিপ সহ বিভিন্ন ট্রিপের আয়োজন করত। এই পার্টি আয়োজনের ক্ষেত্রে আগত ব্যক্তিদের চাহিদা ও পছন্দ অনুযায়ী পার্টিসমূহে বিভিন্ন ব্যক্তিবর্গকে পাঠানো হতো। তবে এসব পার্টিতে কারা আসা যাওয়া করত তা খোলাসা করেননি খন্দকার আল মঈন। র্যাব আরও জানায়, 2018 সালে রাজ মাল্টিমিডিয়া তৈরি করে সেখানে অনৈতিক কাজ করতেন নজরুল ইসলাম রাজ। বিভিন্ন ধরনের অবৈধ বা অনৈতিক কিছু আমরা ভিডিও বা কিছু কন্টেন্ট পেয়েছি, যেটা আমাদের তদন্তের স্বার্থে এখন আমরা আপনাদেরকে বলছি না। আরও কিছু যে বার বা কিছু ফ্ল্যাটের সন্ধান আমরাও পেয়েছি, সেগুলো তথ্যগুলো আমরা যাচাই বাছাই করছি এবং সেগুলো তথ্য অনেক ক্ষেত্রেই উদ্দেশ্য প্রণোদিত হয়ে থাকতে পারে। তো আমরা এই তথ্যগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে আমরা অভিযান পরিচালনা করব। কাদের কাছ থেকে অর্থ নিত এবং কারা এখানে সংশ্লিষ্ট ছিল এই সংক্রান্ত তথ্য আমরা পর্যালোচনা করছি। সংবাদ সম্মেলন শেষে পরিমণি ও রাজসহ 4 জনকে পাঠানো হয় বনানী থানায়। সেখানে মামলা হয় তাদের বিরুদ্ধে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। নায়িকা পরিমণির শৈশব ও কৈশোর কেটেছে পিরোজপুরের ভান্ডারিয়ায়। তার আসল নাম শামসুন নাহার স্মৃতি। স্থানীয়রা জানিয়েছেন, বাবা মা হারা পরিমণি ছেলেবেলা থেকেই উচ্চাভিলাষী। বাবা মাকে হারিয়ে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভগীরথপুরের নানাবাড়ি ছিল পরিমণির আশ্রয়স্থল। মাধ্যমিক পর্যন্ত কেটেছে সেখানেই। এসএসসি পাশ করেন ভগীরথপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে। এরপর চলে আসেন ঢাকায়। পরিচিতি পান মডেল ও অভিনেত্রী হিসেবে। একই সাথে জড়িয়ে পড়েন নানা বিতর্কে। বুধবার র্যাবের হাতে উচ্চাভিলাষী পরিমণির গ্রেপ্তারের পর মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন পিরোজপুরের সিংহলী গ্রামের মানুষ। তো একটা ভালো জিনিস না, সামাজিক দিক দিয়ে একটা মাদক নিয়ে একটা ভইয়া মানুষ ধরা পড়া, এটা তো খারাপ কথা। মানুষ সবাই ধরছে, আমরা এটা চোখে যেটা দেখি না, এটা তো বলা যাবে না যে এভাবে ধরছে তার কাছে ছিল। এবং তারা যেভাবে ধরছে এটা তো প্রমাণিত হয় যে সে একটা অবৈধ মহিলা। নাম হইলে স্মৃতি, আপনারা দেশেন পরিমণি, তা ওর এখন চরিত্র খারাপ এই শুনে আসলাম। আমরা তো শুনে অবাক। আমাকে সাইডের মেয়ে হইলেও তো আমাদের মেয়ে, আমাদের স্বাস্থ্য বোনের মেয়ে। ওর নানি ছিল হেডমাস্টার, ওর গোষ্ঠী সব মাস্টার। ঘটনার পেছনে ষড়যন্ত্র দেখছেন স্বজনরা। তাকে যেভাবে ওভাবে নেওয়া হয়েছে, কিন্তু সেটা নেওয়া হয়েছে ষড়যন্ত্রভাবে, এবং তার হায়াত আছে বিদে, তার দোয়া আছে বিদে সে ওখান থেকে বেঁচে আসছে। এই শত্রুতা কীভাবে তাকে হ্যারেস করবে, এইটা হয়েছে শত্রুদের আসল উদ্দেশ্য। নানা শামসুল হক গাজী এখন বেশিরভাগ সময় পরিমণির সঙ্গে ঢাকায় থাকেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে জলসিঁড়ি আবাসন প্রকল্পে বৃক্ষরোপণ করেছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর আওতায় নির্মাণাধীন ঢাকার 300 ফুট সংলগ্ন এ আবাসিক প্রকল্পে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ অভিযান শুরু হয়। এ সময় দেশজ উৎপাদন বাড়াতে সবাইকে ফলজ গাছের পাশাপাশি ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান সেনাপ্রধান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। 2136 একর এলাকার এ আবাসিক প্রকল্পে 178 প্রজাতির মোট 68,000 গাছ লাগানো হবে। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত অফিসারদের এ আবাসন প্রকল্প 2015 সালে উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আমরা সৌন্দর্য বর্ধক গাছের ভিতরে সীমাবদ্ধ থাকব না, আমরা ফল এবং ঔষধি গাছও আমরা লাগাতে হবে। আমি আজকে এই ফল না খেয়ে যেতে পারি, বাট কেউ না কেউ এই ফল অবশ্যই খাবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে আমাদের ন্যাশনাল গ্রস প্রোডাকশনে এই জিনিসটা, এই উৎপাদনটা ডাইরেক্টলি যোগ হবে। বেসিক্যালি এখানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামে পুলিশ কনস্টেবল ও সাতক্ষীরায় গৃহবধূ নিহত হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারী এলাকায় পুলিশের চেকপোস্টে এই দুর্ঘটনা হয়। নিহত রাব্বি ভুইয়া নরসিংদীর বাসিন্দা। দুর্ঘটনায় আহত আরেক কনস্টেবল আরাফাতের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে। পুলিশ জানায়, লকডাউন মানাতে সকাল 11:15টার দিকে দোহাজারী হাইওয়ে থানা পুলিশের চেকপোস্টে মাইক্রোবাসটি থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় চালক তা অমান্য করে পুলিশ সদস্যদের চাপা দিয়ে পালানোর চেষ্টা করে। পরে মাইক্রোবাসটি জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক। এদিকে সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরা আশাশুনিতে এক গৃহবধূ নিহত হয়েছে। শহরের গোয়ালডাঙ্গা প্রতাপনগর সড়কের গদাইপুরে এই দুর্ঘটনা ঘটে। আটক করা হয়েছে ট্রাক চালক বাবু সর্দারকে। আরও কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। করোনা সামাজিক ও অর্থনৈতিক সকল কর্মকাণ্ডকে থমকে দিয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলা করে পরিবর্তনের সাথে এগিয়ে যেতে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তিনি বলেন, জীবনযাপনের এই পরিবর্তনে প্রযুক্তি ব্যবহার করে সমাজের চাহিদা কতটুকু পূরণ করা যাচ্ছে সেটি এখন বড় বিষয়। চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ এবং সাফা উইমেন্স লিডারশিপ কমিটি আয়োজিত ওয়েবিনারে এসব কথা বলেন তিনি। এতে অংশ নেন শ্রীলঙ্কা, পাকিস্তান সহ বিভিন্ন দেশের নারী উদ্যোক্তারাও। শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পেলেন দেশের সবচেয়ে খেলাবন্ধ প্রতিষ্ঠান ওয়ালটন। এক যুগেরও বেশি সময় ধরে ক্রিকেট, ফুটবল ও হকি সহ সব ধরনের গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাধুলার পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন গ্রুপ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। এতে ওয়ালটনের পক্ষে পুরস্কার নেন প্রতিষ্ঠানটির গেমস অ্যান্ড স্পোর্টসের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। উপস্থিত ছিলেন সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রবিউল ইসলাম মিল্টন। অনলাইন নিরাপত্তা, ফেসবুকে স্টোরি টেলিং ও সংবাদ সংগ্রহের বিষয়ে ধারণা দিতে বাংলাদেশের সাংবাদিকদের জন্য ফেসবুক ফান্ডামেন্টালস ফর নিউজ নামের প্রশিক্ষণ আনুষ্ঠানিকভাবে আজ থেকে শুরু হয়েছে। ফেসবুকের সাথে এর যৌথ আয়োজক সেন্টার ফর কমিউনিকেশন অ্যাকশন বাংলাদেশ CCAV, কলম্বো ভিত্তিক সেন্টার ফর ইনভেস্টিগেটিভ রিপোর্টিং CIR এর পার্টনার। প্রশিক্ষণটি করানো হবে মোবাইল প্ল্যাটফর্মে বিগ স্প্রিং অ্যাপের মাধ্যমে। ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রশিক্ষণটি করানো হবে মোবাইল প্ল্যাটফর্মে বিগ স্প্রিং অ্যাপের মাধ্যমে। ভার্চুয়ালি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন USAID বাংলাদেশের ডিরেক্টর রেন্ডেল ওলসন, বিশিষ্ট সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোভান ও ফেসবুক এশিয়া প্যাসিফিকের পরিচালক অঞ্জলি কাপুর সহ অনেকে। CCAVর পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক সৈয়দ জৈন আল মাহমুদ। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে হবিগঞ্জ প্রবাসীদের স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদ্যতার উদ্যোগে অক্সিজেন সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে হবিগঞ্জ প্রেস ক্লাবে এ উপলক্ষে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও হৃদ্যতার সমন্বয়ক মোহাম্মদ নাহিস। প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার SM মুরাদ আলী। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোখলেসুর রহমান। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রথমবার দেয়া হলো শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। 5 আগস্ট বঙ্গবন্ধু পুত্র শহীদ শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সফল ক্রীড়াবিদ, প্রতিভাবান খেলোয়াড় সহ 7টি ক্যাটাগরিতে দেয়া হয় এই পুরস্কার।
বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের জন্মবার্ষিকীতে তার নামে প্রথমবারের মতো পুরস্কার দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 7টি ক্ষেত্রে পুরস্কার দেওয়া হয় 10 জন ক্রীড়া ব্যক্তিত্ব ও 2টি প্রতিষ্ঠানকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে শেখ কামালের বন্ধু ও বাংলাদেশের ফুটবলে কিংবদন্তি কাজী সালাউদ্দিনকে দেওয়া হয় আজীবন সম্মাননা। দেশের কৃতি আর্চার অলিম্পিয়ান রোমান সানা, এসএ গেমসে স্বর্ণজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও সাঁতারু মাহফুজা খাতুন শিলা ক্রীড়াবিদ বিভাগে পুরস্কার পান। উদীয়মান খেলোয়াড় হিসেবে অনূর্ধ্ব-19 ক্রিকেট বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী, দাবায় খুদে ফিদে মাস্টার ফরহাদ রহমান ও অনূর্ধ্ব-17 ফুটবলার উন্নতি খাতুন পেয়েছেন সম্মাননা। বর্ষীয়ান ক্রীড়া সাংবাদিক মোহাম্মদ কামরুজ্জামান, সফল ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও পৃষ্ঠপোষক হিসেবে ওয়ালটন ছাড়াও ক্রীড়া সংগঠকে মঞ্জুর কাদের ও কে শৈলকে দেওয়া হয় শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। করোনায় সর্বোচ্চ 264 মৃত্যুর রেকর্ড, মজুদ ফুরিয়ে আসায় 1 সপ্তাহ পেছাল গণটিকা কার্যক্রম, আক্রান্তদের 98%-ই ডেল্টা ভ্যারিয়েন্ট। লকডাউন 10 আগস্ট পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন, মৃত্যু আক্রান্তের এমন ভয়াবহতার মধ্যে সবকিছু খুলে দেওয়ার সিদ্ধান্তে হতাশ বিশেষজ্ঞরা। 15 আগস্ট না ঘটলে আরও আগেই বিশ্ব মর্যাদায় পৌঁছত বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। শেখ কামাল ক্রীড়া পুরস্কার বিতরণ। 4 সহযোগী সহ পরিমণি 4 দিনের রিমান্ডে, চরম আসক্তি মেটাতে বাসায় মদের বার, সাপ্লায়ার প্রযোজক রাজ, জানিয়েছে র্যাব। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।